আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো তোমাদের এই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পারছো, তোমরা যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে তোমাদের প্রথমে একটি গদ্য রয়েছে যার নাম হচ্ছে হাঁসবিদ্য কথা, সেই হাঁসবিদ্য কথার গল্পটির প্রশ্নের মান 1 এবং রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের চ্যানেলের একজন ছাত্র আমাকে কমেন্ট করেছে রচনাধর্মী প্রশ্ন যেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তার অ্যান্সারগুলো কিন্তু আমি আলোচনা করিনি। তো সেই স্টুডেন্টসের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ক্লাসটি হতে চলেছে। তো আজকে আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে হাঁসবিদ্য কথা গল্পটির যে রচনাধর্মী প্রশ্ন আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেই রচনাধর্মী প্রশ্নের উত্তরগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব এবং আমি তোমাদের দেখিয়ে দেব যে এর অ্যান্সারটা কিভাবে লিখবে, রচনাধর্মী প্রশ্নের অ্যান্সার। এর আগের ক্লাসটি যারা অ্যাটেন্ড করতে পারোনি তারা কিন্তু আমাদের চ্যানেলে গেলে সেই ভিডিওটি দেখতে পাবে এবং তোমাদের যাতে আরো হেল্প হয় তার জন্য আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু সেই ভিডিওটি দিয়ে দেব। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, তাহলে পরবর্তীকালে যে আপডেটগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো সেই আপডেটগুলো একটিও তোমরা কিন্তু মিস করবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কিন্তু রচনাধর্মী প্রশ্নের উত্তরের দিকে এগিয়ে যাই। দেখো ফার্স্টে যেটা আমি আলোচনা করেছিলাম প্রতিটি প্রশ্নের মান 5, এটা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। তো অ্যান্সার কিরকম, এরকম ভাবে লিখবে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে মানবিক ব্যঞ্জনা ও আধ্যাত্মিক ভাবরসে সম্মিলিত করে যে কবি এক অপূর্ব পদাবলী রচনা করেছিলেন সেই কবি বিদ্যাপতির লেখনী থেকে নির্গত হয়েছিল অন্য স্বাদের হাস্যরসাত্মক গল্প হাঁসবিদ্য কথা। এখানে বিদ্যাপতি একজন বুদ্ধিদীপ্ত ও হাস্যরসিক চোরের কথা লিপিবদ্ধ করেছেন। বুদ্ধিদীপ্ত ও কাঞ্চি নগরীতে এক ধনী গৃহে চুরি করতে গিয়ে 4 জন চোর নগরীর প্রহরীদের হাতে ধরা পড়ে যায়। রাজা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাজার আদেশে একে একে 3 জন চোরকে হত্যা করা হয়। চতুর্থ চোরকে যখন বধ্যভূমিতে আনা হয় তখন মৃত্যু নিশ্চিত জেনেও বাঁচার জন্য সে একটি কৌশল অবলম্বন করে। সে বলে যে সে একটি মহাবিদ্যা অর্থাৎ সোনার চাষ করতে জানে, যাতে বিদ্যাটি পৃথিবী থেকে লুপ্ত না হয় তাই রাজাকে সেই বিদ্যা দান করে তারপর সে মরতে চায়। এই কথা শুনে কৌতূহলী রাজা তাকে সোনা চাষ করার অনুমতি দেন। ধূর্ত চোর রাজ অন্তপুরের ক্রিয়া সরোবরের তীরে এক গোপন স্থান বাছাই করে সোনা পুড়িয়ে সর্ষের দানার মতো বীজ তৈরি করে এবং মহারাজকে একজন বপনকারী দিতে বলে। রাজা চোরটিকে বীজ বপন করতে বললে চোর জানায় সেই বপনকারী এমন একজনকে হতে হবে যে কখনো কিছু চুরি করেনি। চোরটি রাজাকে সোনার বীজ বপন করতে অনুরোধ করে। এরপর একে একে সকলের চরিত্র প্রকাশিত হয়ে পড়ে। রাজা বৈতালিকদের দান করার জন্য বাবার কাছ থেকে টাকা পয়সা চুরি করেছিলেন। রাজার অধীনস্থ কর্মচারীরাও কোনো না কোনো সময়ে লোভে পড়ে কিছু না কিছু চুরি করেছেন। দেখা গেল রাজ্যের বিচারপতি ছেলেবেলায় মায়ের মিষ্টি চুরি করেছিলেন। তখন চতুর্থ চোর সবিনয়ে রাজাকে জানায় সবাই যখন চোর তখন শুধু তার একার শাস্তি হবে কেন। চোরের এই আচরণ রাজার মধ্যে ক্রোধের পরিবর্তে হাস্যরসের সঞ্চার করে। খুশি হয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে তিনি চোরটিকে রাজসভায় বিদূষক পদে স্থান দেন। চতুর্থ চোর এতই ধূর্ত ছিল যে রাজাকে অলিক সোনার চাষ করার
লোভ দেখিয়ে সকলেই তাকে ফাঁদে ফেলেছিলেন। সে ভালো করেই জানতো যে কখনো কিছু চুরি করেনি এমন কাউকেই পাওয়া যাবে না। এরপর রাজ্যের সকলেই যখন চোর বলে প্রমাণিত হলো, তখন চতুর চোর যুক্তি দিয়ে বোঝালো অন্যরা যদি শাস্তি না পায় তাহলে সে একা মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে না। এই যুক্তির কাছে রাজা হেরে গেলেন। এই সুযোগে সে নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। এইভাবে চতুর্থ চোর তার ধূর্ততার পরিচয় দিয়েছিল। তো দেখো, এখানে লেখাগুলো একটু তোমাদের অস্পষ্ট মনে হতে পারে। তো আমি দেখো তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তো অনেস্ট কথা বলতে কিন্তু আমার অত দামি মোবাইল নেই। তো আমি তোমাদের জন্য পরবর্তীকালে আরো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো তোমরা একটু কিন্তু ম্যানেজ করে নিও। তার জন্যই বলছি, চ্যানেলটিকে যত দ্রুত সম্ভব তোমরা দেখার পাশাপাশি শেয়ার করতে ভুলো না। তাতে তোমাদের যেমন হেল্প হচ্ছে, তোমাদের বন্ধুদেরও কিন্তু একটু হেল্প হবে। তারপর দেখো, নেক্সট আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম সেই কোশ্চেনটা বলছি। কি বলছে, হাঁসবিদ্ধ কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো বা নামকরণ ব্যাখ্যা করো। তো অ্যান্সার কিরকম লিখবে, এরকম, যে কোনো সাহিত্যকর্মের নামকরণ তার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সাহিত্যের নামকরণ শুধু বিষয়ের পরিচয়কে বহন করে না, তার ভাবগত তাৎপর্যকেও আভাসিত করে তোলে। নামকরণ যথাযথ না হলে সাহিত্যের শিল্প সৌন্দর্য ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে সহজ সরল নামকরণের মধ্যেও ভাববস্তুর গূঢ়তর ইঙ্গিত নিহিত থাকে। কবি বিদ্যাপতির লেখা পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থের অন্তর্গত হাঁসবিদ্ধ কথা গল্পটির নামকরণের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায়। হাঁসবিদ্ধ কথা শব্দের অর্থ হলো যে ব্যক্তি হাস্যরস সৃষ্টিতে পারদর্শী তার কথা, আর হাঁসবিদ্ধ শব্দের অর্থ হলো হাস্যরস সৃষ্টি করা যার বিদ্যা, অর্থাৎ বিদূষক। বিদ্যাপতির কথা অনুযায়ী যে ব্যক্তি বিচিত্র অঙ্গভঙ্গি ও বাকবিন্যাস দ্বারা আনন্দ ও হাস্যরসের সৃষ্টি করে সেই হলো হাঁসবিদ্ধ। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে বিদূষকের স্বরূপ নির্ণয়ে বলা হয়েছে বিচিত্র বেশভূষা, বিচিত্র কাজকর্ম, বিচিত্র কথাবার্তা এবং নানা প্রকার অঙ্গভঙ্গির দ্বারা সহৃদয় পারিষদের মনে হাস্যরসের সঞ্চার করায় বিদূষকের প্রথম ও প্রধান কর্তব্য। অর্থাৎ হাঁসবিদ্ধ ও বিদূষকের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। হাঁসবিদ্ধ কথা গল্পটিতে দেখা যায় যে চতুর্থ চোর তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে হাস্যরসকে এমনভাবে উপস্থাপিত করেছে যে তা একই সঙ্গে রাজসভায় আনন্দের এবং তার প্রাণ রক্ষারও সহায়ক। তাই হাস্যরস তার কাছে সেই বিদ্যা হয়ে উঠেছে যে বিদ্যার প্রয়োগে সে তার কার্যসিদ্ধি করতে পেরেছে। প্রকারান্তরে রাজা ও সভাসদদের প্রকৃত স্বরূপটিও উদ্ঘাটিত হয়েছে। এই জন্যই গল্পের মূল চরিত্র অর্থাৎ চতুর্থ চোরটি হাঁসবিদ্ধ বলে পরিচিত হয়েছে। বস্তুতপক্ষে এই চোর সকলকে হাসিয়েছে একথা সঠিক, কিন্তু এই কৌতুকের মধ্যে দিয়ে সে একটি সত্যকেও প্রকাশ করেছে। সে চুরিবিদ্যায় সাফল্য না পেলেও হাস্যরস সৃষ্টিতে অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছে, আর তাই তাকে নিয়ে গড়ে ওঠা আলোচ্য গল্পটির নামকরণ হাঁসবিদ্ধ কথা সম্পূর্ণ সার্থক হয়ে উঠেছে। তারপর দেখো, নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম, নাম্বার 5, চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। আত্মরক্ষার জন্য চতুর্থ চোর এক অসাধারণ কৌশল অবলম্বন করেছিল। সে রাজা সুপ্রতাপকে বলল সে এক মহতী বিদ্যা জানে, সেটি হলো স্বর্ণ চাষের বিদ্যা বা সোনা চাষের বিদ্যা। স্বভাবতই রাজা কৌতূহলী হলেন। রাজার অনুমতি পেয়ে চোর স্বর্ণ চাষের প্রস্তুতি নিল। এরপর সে রাজার কাছে এমন একজন বপনকারী চাইল যে কোনোদিন কিছু চুরি করেনি, কারণ স্বর্ণবীজ বপনে চোরের অধিকার নেই। চতুর্থ চোর নিজে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার তো অধিকার থাকার প্রশ্নই নেই। তখন চোর একে একে রাজা, মন্ত্রী ও বিচারককে স্বর্ণবীজ বপন করতে বললে সকলে চোর বলে প্রতিপন্ন হয়েছিল। রাজা সুপ্রতাপ জানালেন তিনি বৈতালিকদের দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে কিছু অর্থ চুরি করেছিলেন। মন্ত্রীরাও বললেন তারা রাজার অনুগামী মাত্র, তাই তাদের পক্ষেও কোনো কিছু চুরি না করার সম্ভাবনা খুবই কম। বিচারক বললেন তিনিও ছেলেবেলায় মার মিষ্টি চুরি করেছিলেন। এইভাবে চোর তার কূটকৌশলে সকলকে চোর বলে প্রতিপন্ন করেছিল। আর নেক্সট দেখো, তোমাদের যে কোশ্চেনটি ছিল এটা ছিল, দেখো, স্বর্ণবীজ বপনে কেউ রাজি হয়নি কেন? রাধাকৃষ্ণের প্রেম লীলাকে মানবিক ব্যঞ্জনা ও আধ্যাত্মিক ভাবরসে সম্মিলিত করে যে কবি অপূর্ব পদাবলী রচনা করেছিলেন
সেই কবি বিদ্যাপতির লেখনী থেকে নির্গত হয়েছিল অন্য স্বাদের হাস্যরসাত্মক একটি গল্প, হাঁসবিদ্য কথা। এখানে বিদ্যাপতি একজন বুদ্ধিদীপ্ত হাস্যরসিক ধূর্ত চোরের কথা লিপিবদ্ধ করেছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত 4 জন চোরের মধ্যে একে একে 3 জনের মৃত্যুদণ্ডে কার্যকর হওয়ার ফলে চতুর্থ চোরের মধ্যে জেগে উঠেছিল তীব্র জীবন তৃষ্ণা। নিশ্চেষ্টভাবে বসে থেকে যে অমূল্য জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়নি, আর তা থেকেই তার মধ্যে জীবন রক্ষার প্রয়োজনীয় বুদ্ধিটুকু জেগে উঠেছিল। সে একটি চতুর পরিকল্পনা করেছিল। রাজার কাছে সে দাবি জানায় যে সে একটি মহাবিদ্যা জানে। কৌতূহলী রাজা সেই মহাবিদ্যাটি কি জিজ্ঞাসা করলে তার উত্তরে চতুর্থ চোর বলে সে সোনা চাষ করার মহাবিদ্যা জানে। রাজার অনুমতি পেয়ে চোরটি সোনা পুড়িয়ে শস্যের দানার মতো বীজ তৈরি করে রাজাকে একজন বপনকারী দিতে বলে। রাজা চোরকেই স্বর্ণবীজ বপন করতে বললেন, কিন্তু চোর বলল স্বর্ণবীজ বপনে চোরের অধিকার নেই। স্বর্ণবীজ সেই বপন করতে পারে যে কখনো কোনো কিছু চুরি করেনি। চোর বলে ওঠে, রাজা স্বয়ং বপন করতে পারেন, কিন্তু রাজা বৈতালিকদের দান করার জন্য তাঁর বাবার কাছ থেকে টাকা পয়সা চুরি করেছিলেন। মন্ত্রীরাও সেই রাজার কর্মচারী হয়েও কখনোই সাধু প্রকৃতির হতে পারেন না। রাজ্যের বিচারপতিরও ছেলেবেলায় মার কাছ থেকে লুকিয়ে মিষ্টি চুরি করেছিলেন। এইভাবে চোরের কূটকৌশলে একে একে সকলেই ছোট বড় চোর বলে প্রমাণিত হওয়াতে কেউ স্বর্ণবীজ বপন করতে রাজি হলেন না। তো এই হাঁসবিদ্য কথা গল্প থেকে আরো কিছু প্রশ্ন অ্যান্সার তোমাদের কিন্তু বাকি রইল। তো এই ভিডিওতে যদি আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো কভার করতে চাই, তাহলে কিন্তু ভিডিওটি অত্যন্ত কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে। তো তার জন্য আমি এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না। তো এর যে নেক্সট তোমাদের পার্ট 2 আসবে, সেই পার্ট 2তে কিন্তু আমি সম্পূর্ণ যে তোমাদের রচনাধর্মী প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি পুরোটা কভার করে দেবো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি তোমাদের এই বলে এখানে আমি সমাপ্ত করছি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।